আজ আমরা নতুন একটা দেশে বেড়াতে যাই, চল। লেটস গো অ্যান্ড ভিজিট সুইডেন। কি করে? আমাদের এক প্রাক্তন ছাত্র সাত্বিক, ওরই যোগাযোগে একবার সুইডেন থেকে একটি স্কুলের টিম এসেছিল এখানে। তোমরা অনেকেই দেখেছো। একবার যখন বার্লিন গিয়েছিলাম তখন মনে হলো একটা উইকেন্ডে সুইডেন ঘুরে আসি। ফোন করলাম এলিনকে, এলিন বলল চলে এসো। পৌঁছে গেলাম প্রথমে স্টকহোলম, সুইডেনের রাজধানী। সেটা তো গেলাম এমনি বড় প্লেনে এবং যেমন অন্যান্য এয়ারপোর্ট হয় সেরকমই। কিন্তু সেখান থেকে তো আমাকে যেতে হবে আরো অনেক উত্তরে, 63 ডিগ্রি উত্তর অক্ষরেখায় জান্ডো বলে একটা জায়গায়, গালফ অফ বথনিয়ার একদম ধারে। সে এক দারুণ অভিজ্ঞতা, জানো তো। ইট ওয়াজ জাস্ট আ স্মল প্লেন উইথ 2 স্টেয়ার্স অ্যান্ড ইউ আর অন দ্য প্লেন। আর যখন ছাড়লো প্লেনটা, ঠিক যেন একটা গাড়ি স্টার্ট নিচ্ছে। এমনি প্লেন তো অনেকটা দূর রানওয়ে গিয়ে তারপর আকাশে ওড়ে, কিন্তু এই প্লেনটি 4 থেকে 5 সেকেন্ড ছুটলো, ছুটেই সোজা আকাশে। নিচে দেখতে দেখতে চললাম প্রথমে স্টকহোলম এয়ারপোর্ট, তারপরে একের পর এক ফিওর্ড। নরওয়েকে ফিওর্ডের দেশ বললে কি হবে, সুইডেনে ফিওর্ডের কিছু কমতি নেই। তারপর দূরে দেখতে পেলাম জান্ডো। জান্ডো এয়ারপোর্টে নামলাম। সেখানে রয়েছে কে? এলিন, আমার বন্ধু। এলিনও আমারই মতো ভূগোলের দিদিমণি। Elin, my friend, was standing there. Do you know? Elin is also a geography teacher, just like I was. Elin নিজের গাড়ি নিয়ে চলে এসেছে। কেন? কেননা আমাদের যেতে হবে আরো অনেক উত্তরে, 32 কিলোমিটার উত্তরে এলিনের গ্রামে, স্টিয়ারনাস গ্রামে। সে তো পরে। প্রথমে যেই এয়ারপোর্ট থেকে আমরা বেরোলাম, সরল বর্গীয় বৃক্ষের অরণ্য, চওড়া চওড়া রাস্তা, একদিকে জঙ্গল আর আরেক দিকে ফসল, গম, বার্লি, ওটস, সব দেখতে দেখতে চললাম। এই পুরো অঞ্চলটাকে বলে হাই কোস্ট রিজিয়ন। দিস হোল এরিয়া ইজ কল্ড হাই কোস্ট, দ্য হিউগা কোস্টাল এরিয়া। এবং সেখানকার একটা বিখ্যাত ব্রিজ পেরোবো আমরা। So now we are coming to a famous bridge. It's called the High Coast Bridge of Sweden. And this is where the river, what is the name of the river? Ångermanälven. Ångermanälven. This river is coming, and it is coming to meet the sea. Here is typical of the high coast. You see the mountains turning into the mountains, the water. So we have the Ria, the Dalmatian, the fjord, so many types of coasts. তারপর পৌঁছে গেলাম আমরা এলিনের গ্রামে, স্টিয়ারনাস গ্রামে। গ্রাম কি? মাত্র 3টি বাড়ি। একটি বাড়িতে এলিনরা থাকে, এলিনের ছেলে ইভার, ওর মেয়ে সিগনে, তারা ওখানে ছিল। আরেকটি বাড়িতে থাকে এলিনের বাবা মা, আরেকটি বাড়িতে থাকে ওদের এক বন্ধু। তাদের আবার অনেকগুলো ঘোড়া। সেই বাড়িতে, বাড়ি বলবো কি, রাজপ্রাসাদ। কবে তৈরি হয়েছিল জানো সেই বাড়ি? 1854 সালে। This house was built in 1854 and 11 generations have lived in this house. At present, Elin is staying there. এলিনের বাড়ি পৌঁছানোর পর ওর ছেলে মেয়ের সাথে তো আলাপ হলো। ওর মেয়েকে দেখি সিগনে একদম রেডি হয়ে প্রস্তুত, কোথাও একটা যাচ্ছে সে। কোথায় যাচ্ছে সে? রাইডিং ক্লাসে। চারিদিকে তো ঘোড়া। So the whole evening was spent with chatting with Elin's children, Ivar and Signe, and playing Ubongo, a new game, totally new for me, but it was lovely. Elin আমায় জিজ্ঞেস করলো, গার্গি কি খাবে আজকে? বলগা হরিণ নাকি মুরগি? I said, what? Reindeer? How come? ও বলল, তুমি আসবে বলে গতকাল আমার স্বামী আর আরো 21 জন শিকার করতে বেরিয়েছিল। তাই বুঝি? They went hunting. Why? Because they have to prepare for the long winter. কারণ শীতকাল আসছে তো, স্টক করতে হবে তো, অবশ্যই পারমিশন নিতে হয়। They have to take permission from the Swedish government in order to go for hunting. So, the day before, Elin's husband and their friends had hunted reindeer. And Elin offered me that. অবশ্যই আমি রাজি হলাম।
বলগা হরিণ কোনোদিন খেয়েছি নাকি? চমৎকার বলগা হরিণের রোলস খেলাম, আর সারা সন্ধে গল্প করতে করতে কেটে গেল। পরের দিন সকালে আমরা বেরোবো এলিনের সাথে, আমি আর এলিন ঘুরতে যাব। কিন্তু জানো, এলিন কিন্তু দরজা লাগালো না। আমি বললাম, দরজায় তালা দেবে না? বললো, না না, সিগনে তো স্কুল থেকে যখন আসবে তখন দরজা খোলা না পেলে ঢুকবে কি করে? অবাক হলাম, এরকম জায়গাও আছে পৃথিবীতে। কিন্তু হ্যাঁ, ভারতেও আছে। অনেক বছর আগে গিয়েছিলাম বান্দোয়ান বলে একটা গ্রামে। সেই গ্রামেও রাত্রিবেলা কেউ দরজা লাগায় না। যাই হোক, স্টিয়ারনাস গ্রাম, এলিনের বাড়ি, এলিনের বাগানে গ্রিন হাউস, যেখানে এলিনরা বিভিন্ন সবজি চাষ করে। All the work is done by Eileen herself, along with her children, her husband and her parents. Whatever food they have is totally organic. এলিনের মা ভীষণ কর্মঠ। উনি তাঁত বোনেন। বাড়ির সমস্ত পর্দা, কার্পেট, সব কিছু এলিনের মায়ের হাতের তৈরি। এলিন তো স্কুলে চলে যায়। আমি গিয়েছিলাম অক্টোবরের শেষে। সেদিন আমরা বেরিয়ে গেলাম একটা অসম্ভব সুন্দর জায়গায়। একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছেন এক ভদ্রলোক, যার নাম সেভেন। সেভেনের ইতিহাসটা খুব করুণ। This whole place was built by Seven because it is a very sad story. He had a handicapped daughter, Nina. And Nina was handicapped, and Nina loved the mountains. She wanted to go up. But sadly, after some time, his daughter died. And then that is when he thought about making a road up into the mountains so that people, or handicapped children or handicapped people, could come up to the mountains. He built a road right on top of this hill, and he made places for people to sit, to relax, to go near the lake and enjoy the mountains as his daughter had wanted when she was a young child. Here we have a history of the whole region too. Seven had thought about everything. We have a map of this whole region, and we have a history of the region too. Like 115,000 years ago, the land was so high, and then came the Ice Age. 20,000 years ago, the ice was 3 kilometers thick, and the whole area was pressed down to a height. The land was depressed 800 meters. It is clearly written here. And then 10,000 years ago, when the ice melted, then the land rose. It rose by about 500 meters. And this is how it is in 2015. And now also rose by 286 meters from then, I think. And now, even today, as I said, the whole region is rising by about 1 centimeter per year. So it's so amazing that on one hand, we say this is the Scandinavian Highlands, part of the Scandinavian Highlands. The whole area is denuded. But on the other hand, the land is rising again. Here we have another sort of a picture showing everything, and it's also written here that in the beginning, when the whole area was rising, it was about 10 centimeters per year. But now the high coast, the Höga Kusten, it is rising 9 millimeters per year, so almost a centimeter per year. So, and this is another part of the lake that we can see. It's so lovely that Eileen has brought me here, and we can see the Scandinavian Highlands, the denuded mountains. They are much older than the Himalayas, right? And so the whole area has denuded. Scandinavian Highlands কত বছর আগে তৈরি হয়েছে? 40 কোটি বছর আগে। হিমালয় তো 7 কোটি বছর আগে, টারজারি যুগে। আর স্ক্যান্ডিনেভিয়ান হাইল্যান্ডস কবে? ক্যালিডোনিয়ান যুগে, 40 কোটি বছর আগে। তাই আজকে এত ক্ষয়ীভূত। সেখান থেকে কোথায় গেলাম আমরা? আমরা গেলাম একটা ব্রেড ফ্যাক্টরিতে। একদম গরম গরম পাউরুটি খেলাম।
দারুণ ব্যাপার। তারপর খাওয়া দাওয়া সেরে আমরা গেলাম অপূর্ব সুন্দর একটা লেক দেখতে। We visited another lake which was called the Alamshon. Alamshon, shon মানে তো হচ্ছে হ্রদ। So here is the Alamshon Lake. It's beautiful, it's big, with forests all around it. And I'm so happy that I get a chance to visit the Swedish countryside and to see nature in its purest sense all around. তারপর আবার ঢুকলাম আমরা আরেকটা জঙ্গলে। সেখান দিয়ে পৌঁছে গেলাম E4-এ। E4 তো বিখ্যাত হাইওয়ে। This connects North Sweden to South Sweden. And we saw the tall coniferous forests all around. ভীষণ সুন্দর সুইডেন, বুঝলে? চারিদিকে শুধু সরলবর্গীয় অরণ্য আর একাধিক লেক। পেরিয়ে আমরা পৌঁছলাম গিয়ে সন্ধ্যেবেলা আবার এলিনের বাড়িতে। এলিনের বাড়িতে ঢোকার আগে এলিনরা যে বাড়িতে থাকে তার পাশের বাড়িতে, ওটাই হচ্ছে ওদের স্টোরেজ। সেখানে ঢুকে দেখি, আমাকে এলিন দেখালো কিভাবে ওরা রুটি তৈরি করে। থাকে রুটি রাখা। কেন? সব তো স্টোর করছে শীতকালের জন্য। সেইখানে মাংস স্টোর করে, ব্রেড স্টোর করে। It looks almost like the Indian chapati. The Swedish bread is stored there along with their meat for the long winter. শীতকালে তাপমাত্রা কত হয় বলো তো? -27 থেকে -30। আমি এলিনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা যখন খুব ঠান্ডা পড়ে তখন কি তোমাদের স্কুল ছুটি হয়ে যায়? অবাক হয়ে এলিন আমার দিকে তাকিয়ে বলল, স্কুল ছুটি? কেন? তাহলে তো 3 মাস স্কুল বন্ধ রাখতে হবে। আমার মনে পড়ে, এলিন বলল আমায়, আমার মনে পড়ে যখন আমি খুব ছোট ছিলাম, এক বছর অসম্ভব ঠান্ডা পড়েছিল, -40 হয়ে গিয়েছিল। তখন 2 দিন আমাদের স্কুল ছুটি ছিল। ভাবো, এলিনদের বাচ্চাদের স্কুল কিন্তু সব মর্নিং স্কুল। কখন যায় তোমার ছেলেমেয়েরা স্কুলে? সকাল 8টার আগে। শীতকালে 8টার আগে -20 তাপমাত্রায় বাচ্চারা স্কুলে যায়? হ্যাঁ, খুব ক্যাজুয়াল। আমাকে এলিন বললো, চলে এসো শীতকালে, আমরা সবাই একসাথে স্কেটিং করবো লেকের ওপর দিয়ে। আমি ভাবলাম এই মরেছে, এতেই আমার এত ঠান্ডা লাগছে, আবার -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারবো কি আমি? তখন বললো, তাহলে গরমকালে চলে এসো। গরমকালে তাহলে আমরা সুইমিং করব, আমরা কেন নিয়ে যাব নৌকা নিয়ে যাব লেকের ওপর দিয়ে। সেদিন বারবিকিউ হলো। কেন না, এলিনের সব কলিগসরা আসবে। তাদের মধ্যে 2-3 জন এসেছিলেন শান্তিনিকেতনে, বাকিরাও এসেছেন আমার সাথে দেখা করতে। একটা মজার ব্যাপার লক্ষ্য করছিলাম, যখনই কোনো কিছু দরকার রান্না করার জন্য এলিন বাইরে কোথায় একটা চলে যাচ্ছে, যখন ফিরছে হাতে কিছু না কিছু সবজি। অদ্ভুত লাগলো, অবাক লাগলো। কোথায় যাচ্ছ তুমি এলিন? বলে, এসো আমার সাথে, দেখাই তোমাকে একটা জিনিস। গেলাম এলিনের সাথে বাড়ির বাইরে। গিয়ে কি দেখলাম বলো তো? একটা ফ্রিজ, ন্যাচারাল ফ্রিজ, আমাদের এখানকার ফ্রিজের মতো নয়। এবং এই ফ্রিজে গরমকালে শীতকালে সব কিছু ওরা স্টোর করে রাখে। অবাক! They have this wonderful natural fridge where they can store their vegetables, etc. for the long winter. You see here is the stones. Yeah, all around granite. So here we have the potatoes. Yeah, the carrot, the Beetroot. beetroot, etc. And then we have some jam, and it gets like 20 degrees. We need to put on this one, otherwise Okay. it will be freezing. But Okay, so some sort of room heater is Yeah, used yeah. when it is very cold. There's the house which has been in the family for 11 generations. So this is what they made to make a natural fridge. Wow. পরের দিন আমার ফেরা। ধন্যবাদ জানিয়ে দিলাম সুইডেনকে, আর টাটা করলাম কাকে? We have the Ångerman Älven to our right. We are going to the station, and this river has been important from a long time in history for the
sawmill industry, for all sorts of transport and connection to the seas and to the places of South Sweden. Bye bye. পথে দেখলাম আমরা একটা sawmill factory, a modern sawmill factory, wood stacked all around. But there is a very important rule in Sweden. সুইডেনে কিন্তু তুমি যখন তোমার ইচ্ছে হলো একটা গাছ কেটে ফেললে তা হবে না। একটা গাছ কাটলে তার পরিবর্তে অনেক গাছ লাগাতে হবে। That is the Swedish rule. They are very conscious about their environment. We have the factory there, and this is a very important place for occupation and one of the most important sawmills, modern sawmills and modern sawmill factory of Northern Europe. So this sawmill prepares paper for paper bags in order to send cement. It's very hard paper. Sawmill factory দেখার পর আমরা পৌঁছে গেলাম Kramfors. Kramfors থেকে আমি ট্রেন ধরবো, কারণ আমি ঠিক করেছিলাম গেলাম প্লেনে, ফেরত যাব ট্রেনে, তাহলে দুদিকটাই দেখা হবে। সেই জন্য আমরা চলে গেলাম Kramfors. Here comes my train. The train I'm going to take from Kramfors to Arlanda. ট্রেনে চলে গেলাম আর্লান্ডা। আর্লান্ডার পাশে স্টকহোম, স্টকহোম থেকে আবার বার্লিন। ফলে একটা উইকেন্ড দারুণ কেটে গেল নতুন একটা দেশে, সম্পূর্ণ একটা অদ্ভুত সুন্দর অভিজ্ঞতায়।